হ্যালো এভরিওয়ান, আজ আমরা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষের মহাকর্ষ কী, অভিকর্ষ কী, নিউটনের মহাকর্ষ সূত্র, মহাকর্ষীয় ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবক, ত্বরণ, অভিকর্ষ ত্বরণ ও অভিকর্ষ ত্বরণ কী কী কারণে পরিবর্তন হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সকলের মনে একটা সাধারণ প্রশ্ন আসে যে এই বিশ্বজগতে গ্রহগুলো কিভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, অথবা আমরা যদি খেয়াল করে থাকি যে আম সবসময় গাছ থেকে নিচের দিকেই পড়ে, অথবা আমরা যদি লাফ দেই তাহলে আবার পৃথিবীতেই ফিরে আসে। পৃথিবী কেন আমাদের দিকে আসে না, অথবা আমের দিকে কেন পৃথিবী চলে যায় না, এরকম প্রশ্ন আমাদের সকলের মনে কম বেশি এসেই থাকে। তো এই বিষয়গুলো আমরা এই অধ্যায়টি পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবো। ভিডিওটিকে না টেনে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো, তাহলেই তোমরা সব কিছুই বুঝতে পারবে। তাহলে আমরা প্রথমে আমাদের প্রথম কোশ্চেনে আসি, মহাকর্ষ কী? মহাকর্ষ আমরা জানি যে এই বিশ্বজগতের প্রতিটি বস্তুকণাই একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণকেই বলা হয় মহাকর্ষ। যদি আমরা কি বললাম যে বিশ্বজগৎ হলে সেটা হতে পারে দুটা গ্রহের মধ্যে, সেই গ্রহ সূর্য হতে পারে, একটি পৃথিবীও হতে পারে, অথবা যদি আমরা আরেকটি উদাহরণ দিই যে একটি গাছে দুটি আম আছে, এই আম দুটোর মধ্যে যে আকর্ষণ বল সেটাও হচ্ছে আমাদের মহাকর্ষ বল। কারণ হচ্ছে কি, আমরা বলেছি এই বিশ্বজগতের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকেই আমরা বলবো মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বলের সংজ্ঞাটা কি আসলো, যে তাহলে মহাকর্ষ বল হচ্ছে এক ধরনের বল, সেটা কি বিশ্বজগতের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলাই হচ্ছে মহাকর্ষ বল। সেটা হতে পারে পৃথিবী ও সূর্যের মধ্যে, হতে পারে সূর্য ও অন্যান্য গ্রহের মধ্যে, হতে পারে এছাড়া একটি গাছে দুইটি আমের মধ্যেও হতে পারে। এগুলো হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এখন আমরা অভিকর্ষ কি তা নিয়ে আলোচনা করব। এখন আমাদের বিষয় হচ্ছে যে অভিকর্ষ। আমরা মহাকর্ষে দেখলাম যে বিশ্বজগতের যে কোনো দুটির মধ্যে আকর্ষণ বলাই হচ্ছে মহাকর্ষ। তাহলে অভিকর্ষ হচ্ছে এই যে দুটা বস্তু, এই দুটা বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয়, তাহলে দুটা বস্তুর মধ্যে কি একটি যদি আমাদের পৃথিবী হয়, তাহলে তাকে আমরা বলবো অভিকর্ষ বল। যেমন আমরা বললাম যে সূর্য ও পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে অভিকর্ষ বল, এবং যদি গাছের আম এবং পৃথিবীর মধ্যে যে অভিকর্ষ বল, যে আকর্ষণ বল সেটা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে এখানে আমরা মহাকর্ষে বললাম যে বিশ্বজগতের যে কোনো দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ বল হবে, আর অভিকর্ষে কি বলতেছি যে এই দুটা বস্তুর একটা যদি পৃথিবী হয়, একটাকে অবশ্যই অভিকর্ষ বল হতে হলে একটাকে অবশ্যই পৃথিবী হতে হবে। এখান থেকে আমরা একটা কথাই বলতে পারি যে সকল অভিকর্ষ বলেই মহাকর্ষ বল। তাহলে আমাদের মহাকর্ষ আর হচ্ছে অভিকর্ষ। মহাকর্ষ কি, যে কোনো
দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ বল। আর এখানে এই যে কোনো দুটি বস্তুর একটি হবে একটি পৃথিবী ও অন্য কিছু, অন্য একটি বস্তু। তাহলে এখানে দেখো অভিকর্ষ হলে অবশ্যই সেটা কি হবে, মহাকর্ষ তাকে হতেই হবে, কারণ আমরা বিশ্বজগতে যে কোনো দুটি বস্তু, এই পৃথিবী বা অন্য একটি বস্তু সেটাও তো বিশ্বজগতের দুটি বস্তুই। তাহলে অভিকর্ষ বলটা কি, অভিকর্ষ, সকল অভিকর্ষ বলেই হবে মহাকর্ষ বল। সকল অভিকর্ষ বল কি মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়, কারণ যে কোনো দুটি বস্তু সেটা হতে পারে চাঁদ ও সূর্যের মধ্যেও আকর্ষণ বল হতে পারে, কিন্তু এটা কি হবে না, অভিকর্ষ বল হবে না। কারণ কি, এখানে দেখো চাঁদ আর সূর্যের মধ্যে বলা হয়েছে, কিন্তু অভিকর্ষে আমরা জানি যে অবশ্যই দুটার মধ্যে একটাকে পৃথিবী হতে হবে, এখানে কিন্তু পৃথিবী হচ্ছে না। তাহলে সকল কি মহাকর্ষ বল অভিকর্ষ নয়, অভিকর্ষ বল নয়, কিন্তু সকল অভিকর্ষ বলেই মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলকে আরেকটি নাম দেওয়া হয় যে মাধ্যাকর্ষণ বল, মাধ্যাকর্ষণ বল। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে ভাই, যে পৃথিবী আম যখন গাছ থেকে ছিঁড়ে যায় তখন আম কেন পৃথিবীতে পড়ে, পৃথিবী কেন আমের দিকে যায় না, অথবা আমরা যদি একটি বলকে উপরের দিকে ছুঁড়ে দেই তাহলে বল কেন পৃথিবীর দিকে আসে, পৃথিবী কেন বলের দিকে যায় না, যেহেতু দুটার মধ্যে একটা কি আকর্ষণ আছে, একে অপরকে আকর্ষণ করে। কিন্তু দেখা যাচ্ছে যে বলেই সবসময় পৃথিবীর দিকে ফিরে আসছে, পৃথিবী সরে যাচ্ছে না। এর কারণ হচ্ছে যে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলটা কাজ করবে, তাদের মধ্যে যার ভরটা বেশি হবে সেই বস্তুর দিকেই, সেই বস্তুর আকর্ষণ বলটাই কার্যকারী আকর্ষণ বল হবে। তাহলে এই পৃথিবীর ভর এবং পৃথিবীতে যত বস্তু আছে সব কিছুর থেকেই পৃথিবীর ভরটা বেশি। এ কারণেই যে কোনো বস্তুকে উপরের দিকে ছুটে দিলেও তা পৃথিবীর দিকেই আসে, কারণ পৃথিবীর ভরটা বেশি, যার ফলে তার আকর্ষণ বলটাই কার্যকরী বল হিসেবে কাজ করে। এখন আমরা নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করব। নিউটন, আমরা অনেকেই জানি যে নিউটনের একটি সাধারণ গল্প, যে নিউটন মহাকর্ষ সূত্র কিভাবে আবিষ্কার করলেন। যে নিউটন আপেল গাছের নিচে বসেছিল, তখন তার মাথায় একটি আপেল পড়ে, তখন তার মাথায় চিন্তা আসে যে আপেল কেন পৃথিবীর দিকে আসলো, বা আপেল কেন গাছ থেকে পৃথিবীর দিকে পড়লো। তো এখান থেকে উনি একটি সূত্র প্রদান করেন, বস্তু দুটির ভিতরে যে আকর্ষণ বল, একে অপরের প্রতি যে আকর্ষণ বল, সেসব নিয়ে গবেষণা করে তিনি সূত্র প্রদান করেন, সেটাকেই বলা হয় নিউটনের মহাকর্ষ সূত্র। এখন আমরা নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করব। তিনি তার সূত্রে বলেছিলেন যে বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে তাদের সংযোগকারী সরলরেখা বরাবর এক ধরনের আকর্ষণ বল কাজ করে, আর এই আকর্ষণ বলটা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে তিনি কি বলেছিলেন যে বিশ্বের যে কোনো দুটি বস্তুর বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে তাদের সংযোগকারী সরলরেখা বরাবর একটি আকর্ষণ বল ক্রিয়া করে। এই আকর্ষণ বল বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক।
বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক ও তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাদের মধ্যবর্তী দূরত্বের কি ব্যস্তানুপাতিক। তাহলে কি বললো আবার ভালো করে আমরা দেখি যে বিশ্বের যে কোনো দুটি বস্তু, আমরা ধরি এই একটা বস্তু এবং এই একটা বস্তু, এই দুটো বস্তু ধরি, এই বস্তুর ভর হচ্ছে m1 এবং অপর বস্তুর ভর হচ্ছে m2। এই দুটি বস্তুর মধ্যে তাদের সংযোগকারী সরলরেখা বরাবর, এই সংযোগকারী সরলরেখা বরাবর একটি আকর্ষণ বল ক্রিয়া করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফল, এই যে ভর, এই ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে তোমরা লক্ষ্য করলে দেখবা যে আমরা দূরত্বটা কোথায় থেকে নিয়েছি, তাদের কেন্দ্র থেকে নিয়েছি। আসলে তোমরা যদি দূরত্বটা এখান থেকে নাও, এই পর্যন্ত থেকে নিলে সেই দূরত্বটা ভুল হবে। আসলে এদের ভর কেন্দ্র থেকে পরস্পরের যে মধ্যবর্তী দূরত্বটা হবে তাদের ভর কেন্দ্রের দূরত্বটাই হবে। এই ভর কেন্দ্র কি? ভর কেন্দ্র হচ্ছে বস্তুর সমস্ত ওজন একটি বিন্দুতে কেন্দ্রীভূত থাকে, সেটাকেই বলা হয় ভর কেন্দ্র। এই ভর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটাকে যদি আমরা ডি দিয়ে প্রকাশ করি, তাহলে এই সূত্র থেকে আমরা লিখতে পারি যে বস্তুর কি, যদি বুঝে থাকো তাহলে আমি উপরেরটাকে বুঝে মিশাই দিচ্ছি। আমরা এখন এখান থেকে পরবর্তী আলোচনা করব। তাহলে কি আকর্ষণ বলটা কি ছিল? তাদের ভরের গুণফলের সমানুপাতিক। যদি আমরা আকর্ষণ বলটাকে এফ ধরি, তাহলে m1 ইন্টু m2। এই চিহ্নটা এখানে বা এই প্রতীকটা বোঝাচ্ছে যে এদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক। আসলে সমানুপাতিক সম্পর্কটা কি? সমানুপাতিক সম্পর্কটা হচ্ছে যদি আমরা এই ভরের গুণফলটাকে বৃদ্ধি করি তাহলে আকর্ষণ বলও বৃদ্ধি হবে, এটা যদি হ্রাস পায় তাহলে এটাও হ্রাস পাবে। এটাই হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আর তাদের কি ছিল? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক তাহলে কি? ব্যস্তানুপাতিক সম্পর্কটা হচ্ছে যদি আমরা দূরত্ব বৃদ্ধি করি তাহলে বলের মান হ্রাস পাবে। এটাকে যদি আমরা কি করি? বৃদ্ধি করি, তাহলে আকর্ষণ বলের মান কমে যাবে। আর যদি এটাকে হ্রাস করি তাহলে আকর্ষণ বলের মান বৃদ্ধি পাবে, মানে অপোজিট হবে। এটাকে বাড়ালে এটা কমে যাবে আর এটাকে কমালে এটা বেড়ে যাবে। তো এই দুটো থেকে আমরা পরস্পরকে এভাবে লিখতে পারি, এফ সমানুপাতিক m1 m2 ভাগ ডি স্কোয়ার। এই সমানুপাতিক চিহ্নকে যদি আমরা উঠাই দিয়ে একটি সমীকরণ আকারে সূত্রটিকে লিখতে চাই, তাহলে এই সমানুপাতিককে উঠাই দিতে হলে আমাদেরকে অবশ্যই একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। অবশ্যই কি দিতে হবে? একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। যদি কখনো সমানুপাতিক চিহ্নকে উঠাই দিতে হয়, যে যদি সমান চিহ্ন লিখতে দাও, তাহলে তোমাকে অবশ্যই একটি সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। এখানে আমাদের জি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক যে ধ্রুবক, এটাকেই বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এটাকে কি বলা হয়? মহাকর্ষীয় ধ্রুবক, বা একে বিশ্বজনীন ধ্রুবকও বলা হয়। একে কেন বিশ্বজনীন ধ্রুবক বলা হয় আমরা একটু পরে আলোচনা করব। এখন এই মহাকর্ষীয় ধ্রুবকটা তাহলে আসে কি? মহাকর্ষীয় ধ্রুবকটা আর কিছুই না। মহাকর্ষীয় ধ্রুবকটা হচ্ছে 1 মিটার দূরে অবস্থিত দুটি একক ভরের বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকেই বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে কি হলো? 1 মিটার দূরে অবস্থিত দুটি একক ভরের বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেটাকে, এখানে দেখো দুটি একক ভরের বস্তু, তাহলে m1 ইন্টু m2 সমান কি হবে? 1। এবং 1 মিটার দূরে যেহেতু অবস্থিত, তাহলে ডি এর মান যদি বসাই তাহলে সেটাও হবে 1। তাহলে এই দুটাই যদি 1 হয়ে যায় তাহলে এফ সমান কি হবে? জি। তার মানে একক ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরে অবস্থান রাখলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এখন আমরা আলোচনা করব যে মহাকর্ষীয় ধ্রুবককে কেন বিশ্বজনীন ধ্রুবক বলা হয়।
যদি দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল কাজ করে তাহলে এই জি এর মান বস্তুদ্বয়ের প্রকৃতি এবং মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। যেহেতু বস্তুদ্বয়ের প্রকৃতি ও মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, তাই জি এর মান কি যেমন ছিল তেমনই যেটা আছে সেটাই থাকবে, অর্থাৎ জি এর মানের কোনো পরিবর্তন হবে না। এখানে বস্তুর প্রকৃতি বলতে বোঝানো হয়েছে বস্তুদ্বয়ের ভর এবং বস্তুদ্বয়ের আকার আকৃতি উপর নির্ভর করবে না, এজন্যই মহাকর্ষীয় ধ্রুবককে বিশ্বজনীন ধ্রুবক বলা হয়। এখন আমরা পরবর্তীটা ত্বরণ নিয়ে আলোচনা করব। তোমরা ষষ্ঠ শ্রেণীতে সবাই ত্বরণ কি বা ত্বরণ কাকে বলে সেটা সম্পর্কে জেনেছ। তারপরেও আমি বলি যে বস্তুদ্বয়ের সময়ের সাথে বস্তুদ্বয়ের বেগের পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ। যদি সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তন হয় তাকেই ত্বরণ বলা হবে। তাহলে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারেই হচ্ছে ত্বরণ। এখান থেকে আমরা অভিকর্ষ ত্বরণ সম্পর্কেও ধারণা পাব। দেখো, যদি একটি বস্তুকে অনেক উপর থেকে ফেলে দেওয়া হয় তাহলে দেখব যে বস্তুটা যতই পৃথিবীর নিকটে চলে আসবে ততই এর বেগ বৃদ্ধি পাবে। তার মানে কি, আমরা যখন বস্তুটিকে ফেলে দিচ্ছি তখন ক্রমান্বয়ে নিচের দিকে যতই আসছে ততই এর বেগ বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি, বস্তুটির ত্বরণ হচ্ছে সেখানে। তাহলে এই যে এটা কিসের কারণে বস্তুটা নিচের দিকে আসে? পৃথিবীর আকর্ষণ বলের কারণে। তাহলে পৃথিবীর আকর্ষণের কারণে অভিকর্ষ বলের প্রভাবে, অবশ্যই এটা কি অভিকর্ষ বল, কারণ হচ্ছে একটা পৃথিবী আর একটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, সেটা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে পৃথিবীর আকর্ষণ বলের ফলে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকেই বলা হয় অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখন কি দেখব যে অভিকর্ষজ ত্বরণ, এটাকে মাধ্যাকর্ষণজনিত ত্বরণও বলা হয়। তাহলে সংজ্ঞাটা কি? যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকেই বলা হয় অভিকর্ষজ ত্বরণ। একে ছোট হাতের বা স্মল লেটার জি দ্বারা প্রকাশ করা হয়। যদি দুটি বস্তু ধরলাম, এই একটা বস্তু এবং একটি হচ্ছে পৃথিবী, এখানে অবশ্যই একটি কি পৃথিবী হতে হবে। অভিকর্ষজ বল হলে অবশ্যই কি হবে? একটা বস্তু হবে পৃথিবী। ধরি এটা হচ্ছে আমাদের পৃথিবী এবং এটি যে কোনো একটি বস্তু। তাহলে এটিকে ধরি, যদি এই বস্তুর ভর এম এবং পৃথিবীর ভর ক্যাপিটাল এম, তাহলে একটি বস্তুর ভর এম এবং পৃথিবীর ভর যদি এম হয় তাহলে এদের মধ্যে অভিকর্ষজ বল এফ সমান হবে জি ইন্টু এম ভাগ ডি স্কোয়ার। এখানে এফ হচ্ছে কি? অভিকর্ষজ বল। আমরা একটু আগেই এই সূত্রটি দেখেছি। এখানে অভিকর্ষজ বল, এবং আমরা জানি এফ সমান এমজি, এবং আমরা আর কি জানি? এফ সমান এমজি। এবং বলের সংজ্ঞা থেকে আমরা জানি যে এফ সমান এমজি। এখানে এম হচ্ছে বস্তুর ভর এবং জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে এই দুইটার এখানেও এফ হচ্ছে অভিকর্ষজ বল, এখানেও এফ হচ্ছে অভিকর্ষজ বল। তাহলে এই দুইটার সমান আমরা লিখতে পারি এম জি সমান জি এম বাই ডি স্কোয়ার।
তাহলে উভয় পক্ষ থেকে আমরা কি এমটাকে উঠাই দিতে পারি। তাহলে জি সমান হচ্ছে আমাদের জি এম ভাগ ডি স্কোয়ার। এটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বের করার সূত্র। এই সূত্রটা আমরা লক্ষ্য করলেই দেখতে পাবো যে এখানে বস্তুর ভর নেই। আমরা যে বস্তুর ভর এম ধরেছিলাম সেই বস্তুর ভর এই সূত্রের মধ্যে আসছে না। তার মানে কি বোঝাচ্ছে যে অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। অভিকর্ষজ ত্বরণ নির্ভর করে কি ডি এর উপর। ডিটা কি দূরত্ব, অর্থাৎ স্থানের উপর ডি এর মান নির্ভর করে, অবস্থানের উপর নির্ভর করে, কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না। যদি অবস্থানের পরিবর্তন করা হয় তাহলে এই কি ডি এর মানেরও পরিবর্তন হবে। তাহলে আমরা আমাদের পরবর্তী টার্ম সেটা আছে যে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। আমরা যদি ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মান বের করতে চাই তাহলে এই পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্বটাকে যদি আমরা আর ধরি তাহলে ডি সমান হবে আর, মানে কি পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্বটাকে যদি আমরা আর বলি এবং এই ভূপৃষ্ঠের উপর অভিকর্ষজ ত্বরণের মান যদি আমরা বের করতে চাই তাহলে ডি এর জায়গায় আমরা আর বসিয়ে পাবো এম ভাগ আর স্কোয়ার। এটি হচ্ছে ভূপৃষ্ঠে কোনো বস্তুর অভিকর্ষজ, ভূপৃষ্ঠের উপর কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর যদি আরটাকে ভূপৃষ্ঠ কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব। আমরা জানি পৃথিবী কি নয়, সম্পূর্ণ গোলাকার নয়। পৃথিবী কেমন নয়, সম্পূর্ণ গোলাকার নয়। এর কি মেরুর অংশ দিক দুটো একটু চাপা এবং এর বিষুবীয় অঞ্চলটা অনেক বেশি। তার মানে কি এখানে আর এর মান কম এবং মেরু অঞ্চলে আর এর মান কম এবং বিষুবীয় অঞ্চলে কি হবে আর এর মান বেশি হবে। তাহলে এখন দেখো আমরা বলছিলাম যে এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে আর এর মান যত বৃদ্ধি পাবে জি এর মান তত কমে যাবে এবং আর এর মান যত কমে যাবে জি এর মান তত বৃদ্ধি পাবে। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন কেন হবে, যদি মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কি হবে বেশি হবে, কারণ আর এর মান কম এবং বিষুবীয় অঞ্চলে আর এর মান বেশি, তাহলে সেখানে অভিকর্ষজ ত্বরণের মান কমে যাবে। এবং মেরু অঞ্চলে এই অভিকর্ষজ ত্বরণের মান হবে, এই মেরু অঞ্চল দুটিতে অভিকর্ষজ ত্বরণের মান হবে 9.83 মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণের একক। ত্বরণের একক কি মিটার সেকেন্ড ইনভার্স 2, 9.83 মিটার সেকেন্ড ইনভার্স 2। এবং বিষুবীয় অঞ্চলে এই মানটি হবে 9.78। দেখো যে এখানে মেরু অঞ্চলে মানটা বেশি কিন্তু বিষুবীয় অঞ্চলে মানটা কম, কারণ মেরু অঞ্চলে দূরত্বটা আর এর ভ্যালু কম, তাহলে মান জি এর মান বেশি হবে, আর বিষুবীয় অঞ্চলে আর এর ভ্যালু বেশি, তাই জি এর মান কম। এবং এই পরিবর্তনের কারণে পৃথিবীর সর্বত্র একটি আদর্শ জি এর মান ধরা হয়, সেটাকে বলা হয়, সেই মানটি হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে জি এর আদর্শ মান, মানে সব জায়গায় এটাকে জি এর মান একটি নির্দিষ্ট মান ধরা হয়েছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এবং আমরা নিউটনের মহাকর্ষ সূত্রে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রে দেখেছি মহাকর্ষীয় বল F সমান জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার। এখানে যদি বস্তুদ্বয়ের দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব যদি ঠিক রেখে, মধ্যবর্তী দূরত্ব একটি নির্দিষ্ট মান রেখে যদি বস্তুদ্বয়ের ভরের গুণফল 3 গুণ করি তাহলে জি এর মানও তাহলে মহাকর্ষ বলের মানও কত গুণ বৃদ্ধি পাবে, 3 গুণ বৃদ্ধি পাবে। কারণ এখানে আমার ডি এর মানও নির্দিষ্ট আর জি তো মহাকর্ষীয় ধ্রুবক, এটা অবশ্যই নির্দিষ্ট। যদি ভরের গুণফল 4 গুণ করি তাহলে মহাকর্ষ বলও 4 গুণ বৃদ্ধি পাবে, 5 গুণ করলে 5 গুণ বৃদ্ধি পাবে। আর যদি আমরা ডি এর মান 2 গুণ বৃদ্ধি করি তাহলে এফ এর মানটা হয়ে যাবে 1/4। এফ এর মানটা কি হয়ে যাবে 1/4 হয়ে যাবে, যদি ভর
ভরের গুণফলকে নির্দিষ্ট রেখে যদি আমরা ডি এর অর্থাৎ দূরত্ব পরিবর্তন করি, দূরত্বকে দ্বিগুণ করি, তাহলে ডি এর মান যদি আমরা 2 দ্বিগুণ করি তাহলে 2 এর উপরে যদি স্কোয়ার করি তাহলে 1/4 হবে। তার মানে কত হয়ে যাবে? 1/4। যদি ডি এর মান 3 গুণ বৃদ্ধি করি তাহলে হবে 1/9। এটাই হচ্ছে, এটা অনেক সময় আমাদের নৈবেত্তিকে কোশ্চেনেই আসবে যে যদি দূরত্ব ঠিক রেখে ভরের গুণফলকে দ্বিগুণ করা হয় তাহলে মহাকর্ষ বল কী ধরনের কত পরিবর্তন হবে? তাহলে মহাকর্ষ বল পরিবর্তন হবে দ্বিগুণ, 3 গুণ করলে মহাকর্ষ বলও 3 গুণ পরিবর্তন হবে। আর যদি দূরত্ব দ্বিগুণ বৃদ্ধি করি তাহলে মহাকর্ষ বলটা কত হয়ে যাবে? 1/4 হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা এতটুকুই আলোচনা করলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।